বেশ টলমটল এখন আন্তর্জাতিক রাজনীতি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নানা আলটিমেটাম কার্যত কোনো ফল না আসায় প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবশেষ যেটি হয়েছে, বিশেষ দূতকে পাঠানো হয়েছে মস্কোতে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং যে আভাসটি পাওয়া যাচ্ছে সেটি হলো আগামী কয়েকদিনের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন একটি বৈঠক করতে পারেন। অর্থাৎ এই মেয়াদে এটি তাদের, এর আগে প্রায় 6 দফা তারা টেলিফোনে কথা বলেছেন। এটি হয়তো সরাসরি দেখা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকে হয়তো সবশেষ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি চূড়ান্ত হয়ে যেতে পারে। তবে শত্রুদের পাশাপাশি মিত্র হিসেবে যারা পরিচিত, বিশেষ করে ভারতকে অনেকে ভাবতো কৌশলগত জোটের একটি অংশ, অর্থাৎ আমেরিকার যে কৌশলগত জোট আছে বিশ্বব্যাপী তার মধ্যে ভারত একটি। কিন্তু ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে সম্পর্কের টানাটানি চলছে এবং সেটির অন্যতম কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে 25% ট্যারিফ ঘোষণা করেছিলেন, এখন বলছেন সেটি 50% হতে পারে। অর্থাৎ এই 50% ট্যারিফ নিঃসন্দেহে আমেরিকা ট্যারিফ যুদ্ধ ঘোষণা করার পরে সবচেয়ে বেশি যে দেশগুলোর বিরুদ্ধে হচ্ছে সেটি একটি হতে পারে। এবং ভারতের সঙ্গে এই সম্পর্কের টানাটানির পেছনেও কাজ করছে রাশিয়া। অর্থাৎ রাশিয়ার সঙ্গে যদি তারা সম্পর্ক রাখে, রাশিয়ার তেল কেনা যদি অব্যাহত রাখে, তাহলেই আসলে ভারতের বিরুদ্ধে 50% ট্যারিফের ঘোষণা দিয়েছেন। ভারত মোটেও এটিকে পরোয়া করছে না বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। ভারতের আচরণে যেটি দেখা যাচ্ছে, তারা তেল কেনা তো অব্যাহত রাখবে বলছেই, তারা উল্টো এই মাসেই চীনে সফরে অর্থাৎ চায়না সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটিও আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমেরিকার শত্রুদের সঙ্গে ভারত সম্পর্ক উন্নত করার বিষয়ে হাঁটছে। সেই পথে তারা যদি যায়, তাহলে আসলে আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেসব বিষয় আলোচনার যথেষ্ট অবকাশ আছে। এবং সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিউ জার্সির মনমোথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া কিংবা দেশীয় মিডিয়ার বড় একটা অংশ জুড়ে আছে রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎটি হতে যাচ্ছে কিংবা বিশেষ দূত দেখা করেছেন পুতিনের সঙ্গে, সেই সব বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। কারণ আর মাত্র 2 দিন, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সবশেষ আলটিমেটামটি দিয়েছিলেন, 10 দিনের হুঙ্কার ছেড়েছিলেন রাশিয়াকে, এর মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু রাশিয়া এখন পর্যন্ত সেটি নিয়ে সামান্যটুকু প্রতিক্রিয়া দেয়নি। অর্থাৎ তারা তাদের কাজটি চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের ড্রোন হামলা, ইউক্রেনের বোমা হামলা, সেটি তারা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনার কাছে জানতে চাই, আর মাত্র 2 দিন, বলা হচ্ছে সামনের সপ্তাহে হয়তো বৈঠক হতে পারে কিংবা অন্য বিষয়গুলো আলোচনার অগ্রগতি আসতে পারে। তার মানে এই 2 দিনের শুরুতে যে বিষয়টি জানতে চাই, 10 দিনের যে আলটিমেটাম দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি কি ব্যর্থ হয়ে গেল? ধন্যবাদ হাসান জুয়েল। শুভেচ্ছা শেখ আল মামুন এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখুন, এটা হচ্ছে আমরা জানি এই যুদ্ধটা অনেক দিন ধরে চলছে এবং এই চলার মধ্যেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে এটা এন্ড করা যায়। এখানে ভেরিয়াস পার্টিজ ইনভলভ। এখানে সবচেয়ে আমি বলবো যে যুক্তরাষ্ট্রের পূর্বেও যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, মিনস ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কান্ট্রিজ গুলো। কারণ এটা ইউক্রেনে এখানে যদি ইনভেশনটা যদি সাকসেসফুল হয়, ইট ইজ এ থ্রেট টু অলসো আদার স্মলার কান্ট্রিজ, যেটা আমরা জানি যে তাদের সীমান্ত গ্যাসের যেগুলো আছেন, বিশেষ করে পোল্যান্ড, ফিনল্যান্ড, এই কান্ট্রিগুলোর জন্য। এবং এটা গ্রেটার থ্রেট টু অলসো বিগার কান্ট্রিজ ইন ওয়েস্টার্ন ইউরোপ। তো এখানে এই কান্ট্রিগুলো ইনভলভ। অন্যদিকে আপনি যদি বিশেষ করে রাশিয়ান সাইড থেকে আমরা চিন্তা করি, তারাও মনে করছে যে এটা আসলে ন্যাটো এক্সপান্ডিং ইন আওয়ার টুরিস্ট আওয়ার নেইবারহুড। এগুলো আমরা বিভিন্ন সময় বলছি। সো এগুলো কিন্তু আমাদেরকে ফ্যাক্টর আনতে হবে। এখন পুতিন হচ্ছে এমন একজন লিডার, অটোক্রেটিক লিডার, বা whatever like you want to also act him like a populist leader, এমন একজন লিডার, বিশেষ করে he falls under the category of autocracy, autocratic leadership. এটাকে আসলে রিলাই করা is very difficult এবং time to time
তো এখানে অন্য অন্য যেটা সবচেয়ে বড়, আমি যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি গুলো বললাম, বড় একটা ফ্যাক্টর হচ্ছে ইউনাইটেড স্টেটস, কারণ ইউনাইটেড স্টেটস ইজ বিহাইন্ড ইউক্রেন। ইউনাইটেড স্টেটস এ টাইম টু টাইম নেগোসিয়েশনের জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছে, এবং আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিজ গুলো আর very stronger allies to United States, because also many of those countries are member of the NATO. তো যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় এটা নিয়েছে, কিন্তু দেখুন আসলে এই যে অটোক্রেটিক লিডার মিস্টার পুতিনকে কিন্তু যদি আপনি লিডারশিপ এবং বাইলেটারাল এগ্রিমেন্ট এগুলোর দিক থেকে আপনি চিন্তা করেন, ট্রিটি করার দিক থেকে আমরা চিন্তা করি, it's very difficult to rely on him. On the contrary, যুক্তরাষ্ট্র এখন এমন একটা দেশ যাকে আলটিমেটাম দিচ্ছে, যার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার বলেন, ইকোনমি বলেন, সব দিক দিয়ে কিন্তু, বিশেষ করে যে নিউক্লিয়ার ওয়ার হেডের দিক দিয়ে এখানে ইউনাইটেড স্টেটস। সো এই আলটিমেটাম তো এটা এমন না যে গাজাকে দিচ্ছে, প্যালেস্টাইনকে দিচ্ছে, বা একটা স্মলার কান্ট্রিজকে দিচ্ছে। হ্যাঁ, তারা আলটিমেটাম দিচ্ছে বলে 50 দিন, তারপরে 10 দিন। তো এখন আমরা জানি যে এর ভিতরে বিভিন্ন ধরনের ফলালাপ হয়েছে, and it's not going anywhere. শেষ পর্যন্ত স্টিভ উইটকফ যে হচ্ছে এনভয়, তাকে পাঠিয়েছেন 2 দিন আগে, এবং সেটা বারবার বলা হচ্ছে যে এখানে দেয়ার প্রোগ্রেস, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলছেন সাম প্রোগ্রেস হ্যাজ বিন মেড। তার মানে এটি তিনি বুঝেই পাঠিয়েছেন যে এই 10 দিনের আলটিমেটাম কাজ হচ্ছে না, অর্থাৎ আগামী 8ই আগস্টের মধ্যে যেটি শেষ হওয়ার কথা সেটির কাজ হচ্ছে না বলে তিনি দূত পাঠিয়েছেন, এবং পরবর্তী আলোচনাটি অব্যাহত থাকবে। একেবারে হতাশ হওয়ার কিছু নেই, আলোচনা অব্যাহত থাকবে, হয়তো এবার হচ্ছে না। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। দর্শক আমাদের সাথে থাকুন। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং শেখ আল মামুন। আমরা যে আলোচনাটি করছিলাম রাশিয়া এবং আমেরিকার সম্পর্কের বিষয়ে, শেখ আল মামুন আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, যখন আমেরিকার বিশেষ দূত পুতিনের সাথে বৈঠক করেছেন, বৈঠক শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ভেরি গুড প্রোগ্রেস। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে, সেখানে কিছু সিগন্যালস তারা বিনিময় করেছেন। এবং একটা পর্যায়ে জানা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগতভাবে আলাদাভাবে হোক কিংবা একসাথে হোক বৈঠক করার আগ্রহ দেখিয়েছেন, বিভিন্ন সূত্র থেকে সেই খবরও পাওয়া যাচ্ছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই বিশেষ দূত পুতিনের সঙ্গে এর আগে অনেকবার দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, সেই সিগন্যালসগুলো বিনিময় করেছেন। এবার কোন জায়গাটাকে ভেরি গুড প্রোগ্রেস বলে আপনার কাছে মনে হচ্ছে? I don't see any progress because we saw the ultimatum previously. Previously, President Trump already said, you know what, we'll be very constructive conversation with Putin. Hopefully, we will have a deal. And Trump gave up everything that Putin demanded, like especially give up the land and not making Ukraine the NATO member. But Ukraine might have some defense act or provide some defense instruments. But সেটাও কিন্তু পুতিনকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু পুতিন স্টিল ডিড নট অ্যাকসেপ্ট দিস অফার। এবং এটা যদি কনস্ট্রাকটিভ কোনো ডিসকাশন হতো তাহলে তারপরে কিন্তু বলছেন যে ইউ নো হোয়াট, উই ক্যান পুট 50% ট্যারিফ অন ইন্ডিয়ান ইম্পোর্ট দ্য গ্যাসোলিন ইম্পোর্ট ফ্রম দ্য রাশিয়া। সো সেটাই যদি হতো তাহলে আমাকে কেন 50%, ট্রাম্পকে কেন 50% ট্যারিফ ইন্ডিয়াকে ইম্পোর্ট করতে হবে, পুট করতে হবে। সো দিস আর দ্য সিগনালস প্রুভ দ্যাট Trump is desperate. We know that before, and still he is very desperate. But Trump somehow Putinকে offend করতে চায় না. I don't know what the reason behind it. So at the same time, Trump wants to make this deal as soon as possible because Trump wants to move and focus toward the China and Taiwan. Because Trump doesn't like to lose so much ammunition here, especially sophisticated missile, Patriot batteries, and other stuff. So I don't see these 2 deals is going to expire, and Trump is going to put pressure on Putin. And Putin, we know that he's not doing a lot of business with a lot of countries. He's selling the world শুধুমাত্র চায়না এবং ইন্ডিয়াতে। সো চায়নাকে কিন্তু সাহস করে কিন্তু বলে নাই যে ট্রাম্প আজকে বলতে পারতো যে what I'm going to put 50% tariff on China, তার কারণ আমরা জানি যে end of the year Trump is going to visit চায়না, এবং চায়নার কাছ থেকে যে তারা আমরা রেয়ার আর্ট ম্যাটেরিয়াল আমরা কিনতেছি, চায়না বলছে যে ইয়েস, ইউ ডু নট পুট এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন, আদারওয়াইজ উইল স্টপ প্রোভাইডিং দোজ কাইন্ড অফ ম্যাটেরিয়ালস, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য।
এবং other industries জন্য। So Putin is a very, very diplomatic guy. He is a, আমরা জানি যে previously KGB agent, তারা জানে যে how to drag the conversation, how to win into this kind of negotiation. So সেটাই পুতিন লাস্ট দিন পর্যন্ত ট্রাই করবে। আর যেহেতু Trump is very willingly to give up anything and everything, Putin will take every advantage as much as possible to win in this negotiation. ওকে, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, সেটি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে পুতিনের ব্যাপারে এখন পর্যন্ত আমরা দেখেছি যেটি বলছিলেন যে শেখ আল মামুন, পুতিন যেমনটি চেয়েছেন অর্থাৎ তাদেরকে ন্যাটো সদস্যশিপ না দেয়া এবং অন্যান্য যে শর্তগুলো আরোপ করেছেন, ট্রাম্প অনেকটা নিভৃতেই সেগুলো কিংবা ওপেনলি সেগুলো তিনি মেনে নিয়েছেন। তারপরেও এই শান্তি প্রক্রিয়া অনেক দূরে যাচ্ছে এবং অনেকে মনে করছেন রাশিয়া তাদের নিজস্ব যে এজেন্ডাগুলো আছে সেগুলো বাস্তবায়ন না করে এই যুদ্ধ থেকে সরবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যাই বলুন না কেন সরবে না, ইউরোপীয় ইউনিয়ন যাই বলুক না কেন সরবে না, কারণ রাশিয়া এর মধ্যে এই যুদ্ধের পিছনে এত বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, এত বেশি বিনিয়োগ করে ফেলেছে, রাশিয়ার এই মুহূর্তে কারো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে সরে আসার সুযোগ নেই, কারণ তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে, তাদের অর্থনীতি আছে, তাদের হিসেব নিকেশ আছে। যে আলটিমেটাম 50 দিন 10 দিন করে করে আমরা দিচ্ছি এবং আলটিমেটলি রাশিয়াকে এই সব আলটিমেটাম দিয়ে শেষ পর্যন্ত কি সরানো যাবে, নাকি বড় কোনো গোপনে বড় কোনো লেনদেন করতে হবে, এমন কোনো শর্ত জুড়ে দিতে হবে, এমন কোনো কন্ডিশন মেনে নিতে হবে যদি এই যুদ্ধ বন্ধ করতে হয়? অর্থাৎ রাশিয়া কি থামবে বলে আপনার কাছে মনে হয়? আসলে দেখুন, এখানে দুজন লিডার বিশেষ করে নেগোশিয়েটিং টেবিলে, পুতিন আর ট্রাম্প। ট্রাম্প হচ্ছে একজন বিজনেসম্যান আর পুতিন হচ্ছে একজন সিজন্ড, আমরা জানি যে স্পাই, কেজিবি দিয়ে শুরু করেছেন। He knows the diplomacy, he knows the security, how to actually maintain and how to handle it. তো প্রেসিডেন্ট ট্রাম্পের যেটা আমি সবসময় দেখছি এজ এ বিজনেসম্যান, অ্যাকচুয়ালি বিজনেসম্যানরা যেটা করে কোনো একটা শেক করে থাকে, এটা হচ্ছে তাদের একটা টেকনিক যে কতটুকু গায়েব করা যায়। কিন্তু ইটস নট গোয়িং টু ওয়ার্ক উইথ অ্যাকচুয়ালি পুতিন। পুতিন ইজ এ ভেরি সিজন, আপনি ডিপ্লোম্যাটও বলতে পারেন, স্পাই বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ। He knows actually. He actually understands the veins and artery of actually President Trump. So দেখুন, তার ইকোনমি, বিশেষ করে ইকোনমি ম্যাটার যুদ্ধ বন্ধের ক্ষেত্রে। আর তার ইকোনমি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ভালোই হচ্ছে বিকজ অফ টু কান্ট্রিজ। আমরা জানি যেটা ভারত এবং চায়না, চীন, এর দুটোই কিন্তু কন্টিনিউয়াসলি তার যে বড় একটা এটা কিন্তু তারা ইম্পোর্ট করছে অয়েল। তার উপর হচ্ছে আপনার যে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, they are very much dependent on them as well. You know, so they cannot also stop their business. তো তার ইকোনমি কিন্তু still is good. এবং তাকে যেভাবে যে তাহলে তো প্রফেসর মাদবর, তাহলে তো প্রশ্নটি চলে আসে, সেটি হলো যে সবচেয়ে বেশি তেল কিনছে রাশিয়া থেকে চায়না। তারা দিনে 2 মিলিয়ন ব্যারেল প্রত্যেকটা দিন তারা রাশিয়া থেকে কিনছে। সেকেন্ড পজিশনে ভারত, তারপর আমরা বলতে পারি জার্মানি আছে, তুর্কি আছে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো, হাঙ্গেরি, ফ্রান্স, স্লোভাকিয়া, তারাও তো আছে। কাউকে টার্গেট করা হলো না, কারো ক্ষেত্রে ট্যারিফ বাড়ানো হলো না। ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি 25%কে 50% করে ফেললেন কেন? ইন্ডিয়ার ক্ষেত্রে যে আসলে ট্যারিফের ব্যাপারটা কি, তার আগে আমি আরেকটু বলতে চাই যে এটা আপনার দেখুন তো ইউরোপিয়ান কান্ট্রি গুলো কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট। এখন তার ইকোনমি ভালো, তার হচ্ছে সে মিলিটারি কিন্তু ভেরি অ্যাডভান্স, ইভেন অনেক ক্ষেত্রে ইউনাইটেড স্টেটের থেকে অ্যাডভান্স। তার আপনার সবকিছুতে আমি যেটা দেখি। সো ওয়াই হি ইজ গোয়িং টু অ্যাভয়েড বাই দিস আলটিমেটাম। আচ্ছা, এখন যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমি কিন্তু অনেকগুলো অনুষ্ঠানে বলছি, ইন্ডিয়া কিন্তু একদিন কিন্তু ফেস করবে 2 নৌকা পা দিয়ে কিন্তু চলাকালীন। সে কন্টিনিউয়াসলি কিন্তু রাশিয়ার সাথে তাদের সম্পর্ক কিন্তু অনেকদিন, সে কোল্ড ওয়ার আগের থেকে কিন্তু, এবং এট দ্য সেম টাইম সে ওপেন আপ হয়েছে ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে, টেকনোলজিক্যালি ইউনাইটেড স্টেটস অ্যাডভান্স। সুতরাং দে আর অ্যাকচুয়ালি মিল্কিং দ্য কাউ ফ্রম বোথ সাইড, আমেরিকা এন্ড রাশিয়া। এইটা এই 2 নৌকায় কিন্তু পৃথিবী থেকেও সাকসেসফুল হয়নি। এখন যেহেতু দেখছে সে, ট্রাম্প যখন আলটিমেটাম দিল, বলবো যে ইন্ডিয়া যদি তাদের কাছ থেকে তেল বাই করে, কারণ আপনার ইকোনমিক্যালি কিন্তু উইক করতে হবে, উইক না করলে কিন্তু যুদ্ধ কন্টিনিউ করবে। এখানে আরেকটা কন্ডিশন আছে যে এটা আসলে ইউক্রেনের পক্ষে মানা ডিফিকাল্ট আর কি। তো এখন যেহেতু বলেছে তারা, নো ম্যাটার আলটিমেটাম, দে উইল কন্টিনিউ টু ইম্পোর্ট অয়েল ফ্রম রাশিয়া। এখন একটাই মাত্র অস্ত্র, আমরা জানি ট্যারিফ নিয়ে 25% অলরেডি কিন্তু ইন্ডিয়ার উপর ইম্পোজ করেছে। এখন আবার যেটা এডিশনাল দিল 25%, 50%। তো এখন ইন্ডিয়া দেখুন আপনার যেটা করছে, এখন
দে আর ট্রাইং টু অ্যাকচুয়ালি গো টু চায়না। আমরা দেখছি যে এখন যে ডিপ্লোম্যাটিক্যালি যে এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু এগুলো রিকনফিগারেশন হবে, যে কোল্ড ওয়ারে যেমন আমরা দেখেছি একটা ফল ডাউন হয়েছে, এবং এখন যে একটা পোলারাইজেশন চলছে এটাও কিন্তু একটা পতন আছে। যুক্তরাষ্ট্রতে আমরা দেখছি এখন বেশ করে গাজা নিয়ে যেটা হচ্ছে, সারা ওয়ার্ল্ড কিন্তু সোচ্চার, এবং বলা হচ্ছে আগামী মাসে জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আপনার অ্যানাউন্স করবে, বেশ করে ফ্রান্স এবং ফ্রান্স এবং আরো কানাডা। কানাডা, ইউনাইটেড কিংডম, এগুলো কিন্তু গ্রুপ 7 এর কিন্তু 3টা কান্ট্রি। তো যেহেতু এটা আসছে এখন, তারপরে দেখেন ইউনাইটেড স্টেটস অ্যাকচুয়ালি স্টিল সাপোর্টিং এন্ড প্রোভাইডিং অল কাইন্ড অফ থিংস টু ইসরায়েল। তো এখন যেটা এখানে আপনার সবচেয়ে সমস্যা ইউক্রেনের জন্য, আপনি দেখুন 20% অফ দ্য টোটাল ল্যান্ড ম্যাস অফ ইউক্রেন, এটা কিন্তু তারা বলছে তারা দেবে। তবে এগ্রিমেন্টটা কোথায় আসবে? যে ইউনাইটেড স্টেটস তো নেগোশিয়েট করতে হচ্ছে, এখন বলছে উইটকপ যেটা বলতেছে, স্টিভ উইটকপ, দেয়ার সাম পজিটিভ, এবং রাশিয়া বলতে কনস্ট্রাকটিভ। রাশিয়াটা আমি কিন্তু আসলে পুপেটটা রিলাই করতে পারি না, ওরা আজকে এটা বলে কালকে এটা বলে, এই বলছে, আবার এদিকে কিন্তু ড্রোন দিয়ে কিন্তু অ্যাটাক করছে যে ইউক্রেনকে। তো এখন যেটা ওরা বলছে যে এটা কনস্ট্রাকটিভ, স্টিল উই ডু নট নো ইটস আলটিমেটলি হোয়াট ইজ দ্য what happened and what are the things that they are actually considering constructive। যুক্তরাষ্ট্র বলছে একটা, এবং বলছে যে দিস মাইট লিড, এটা কিন্তু আমাদেরকে অগ্রগতি দিয়ে নিয়ে যাচ্ছে যে আমরা 3 জন মিলেই হয়তো আমরা ইন পার্সন মিটিং করতে পারবো, অর্থাৎ পুতিন, জেলেনস্কি এন্ড প্রেসিডেন্ট ট্রাম্প। বাট দ্য সাইন্স যেগুলো আমরা দেখছি, আই ডোন্ট সি দ্যাট ইন্ডিকেশন। কারণ রাশিয়ার, আমি তো বললাম যে এটা যে তারা চাচ্ছে যে 20% দখল করছে সেটা রাখবে, এদিকে ইউক্রেন বলছে যে না, কেন ইউক্রেন তার নিজের ল্যান্ড হারাবে? সো সবরিন, তার যে সভারেন্টি, তার যে কান্ট্রি, তার যে পপুলেশন, তার যে রিসোর্স, তার যে ল্যান্ড মাস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু অ্যাকচুয়ালি গিভ আপ। সো আমি জানি না ট্রাম্পের কি প্রপোজাল যে এত কনস্ট্রাকটিভ হচ্ছে। আলটিমেটাম 2 দিন আছে, আলটিমেটাম 2 দিন আগেও তো আমি এই ধরনের কোনো কিছু দেখছি না। সো আমার মনে হচ্ছে না এটা it's going to bring any positive. I hope it brings, এবং সেটা আসলে ভালো যে যুদ্ধটা একটা ক্লোজ একটা এন্ডে আসা উচিত, কারণ Okay. এটা শুধু ওখানেই নেই, যে সারা ওয়ার্ল্ডকে কিন্তু এফেক্ট করছে। জি, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, অর্থাৎ এতগুলো দেশ রাশিয়া থেকে তেল কিনছে, সেকেন্ডে আছে ভারত নিঃসন্দেহে, তাদেরকে টার্গেট করা হচ্ছে, চীনকে করা হচ্ছে না, এবং ইউরোপীয় ইউনিয়নের যে অন্তর্ভুক্ত যে দেশগুলো করছে, আমরা বলছিলাম যে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, অনেকগুলো দেশ, হাঙ্গেরি, তাদেরকে করা হচ্ছে না। তাদের এলাই, এগুলোকে করবে না তাদের, এটা তো ওয়েস্টার্ন এই কান্ট্রিগুলো, না, ভারতও তো এলাই, ভারত কি এলাই ছিল না? ইউনাইটেড স্টেটস এর এলাই, কিন্তু ওইটা সেকেন্ড ক্যাটাগরি, ওই লেভেলে না। কিন্তু আমি বলছি ভারত যে আমেরিকার সাথে ইজ হ্যাঁ। নট লেভেল। তুরস্ক, আমরা যদি তুরস্কের কথা বলি, তুরস্কের কথা যদি বলি, তুরস্ক তো কিনছে। টার্কি কিন্তু আসলে একটা সুইট এন্ড সাওয়ার রিলেশনশিপ উইথ ইউনাইটেড স্টেটস। আমরা ইদানিং বেশ করে গাজার ব্যাপারে টার্কির যে রোলটা, I don't think it's like the other Western countries, the weak, so those they are member of NATO country গুলো তো একটা alliance আছে, কিন্তু Turkey is taking some stand about these atrocities and genocide, gross violation of human rights in Gaza. So টার্কির সাথে সেটা আমার মনে হয়, এবং টার্কি কি আপনার দেখুন না, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কতটুকু বার্গেনিং পাওয়ার আছে। ইন্ডিয়ার বার্গেনিং পাওয়ার কি আর টার্কি বার্গেনিং পাওয়ার কি, কতটুকু সে নেগোশিয়েট করতে পারবে, কতটুকু অ্যাডামেন্ট সে থাকতে পারবে, অত সবটা কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, সেই ডাক্তার যে বললাম একটা দিয়ে থেকে বিজনেস প্ল্যান হিসাবে। না, কিন্তু ইন্ডিয়া তো বাংলাদেশ না, ইন্ডিয়া তো অর্থনীতিতে খুবই শক্তিশালী ভালো, এবং কিন্তু বাট স্টিল কূটনীতিতেও ইউনাইটেড শক্তিশালী। স্টেটস এর সাথে, ইটস নট বিটুইন লাইক বাংলাদেশ এন্ড ভারত এন্ড আমেরিকা, ইটস বিটুইন ইউনাইটেড স্টেটস এন্ড ভারত। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে দে ডু নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ স্ট্যান্ডিং চ্যালেঞ্জ, বিশেষ করে ভারতের আর কি। সুতরাং তারা জানে ভারত কিন্তু আপনার আমেরিকার উপর ডিপেন্ডেন্ট, বিশেষ করে আমরা জানেন ট্রেড এন্ড কমার্স। এখন ভারত যেতে চেষ্টা করছে, একদিকে দেখেন ভারতের কিন্তু সব নেইবার গুলো যত সাউথ এশিয়াতে একটা সাথে সম্পর্ক ভালো নাই, এক্সেপ্ট ভুটান। এদিকে চায়নার সাথে তাদের কন্টিনিউয়াস কিন্তু আপনার ওয়ার চলছে, বিকজ দে শেয়ার দ্য লংগেস্ট বর্ডার বিটুইন দ্য টু কান্ট্রি, নেইবারিং কান্ট্রি। এদিকে আমেরিকার এই অবস্থা। সুতরাং ভারত ইজ লুকিং ফর নিউ রিকনফিগারেশন, এবং এটা কিন্তু সে আরো করছে ঘরের ভিতরেই। এখন তার কিন্তু সাংঘাতিক অবস্থা, বিশেষ করে যে এখন আপনি দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন জায়গায় আসছে হিন্দু মুসলিম যে ডিভিশনটা, আমরা জানি এই টেকনিকটাই কিন্তু আরএসএস বলেন বা আগে যে হায়দ্রাবাদ বা কাশ্মীর এখানে করেছে, যে তারা নিজেদের মানুষ দিয়ে আক্রমণ করে বলছে যে মুসলমানরা করছে কমিউনাল ভায়োলেন্স, এইভাবে কিন্তু লেভেল করে কিন্তু গিয়েছেন। পরবর্তীতে তো হিস্ট্রিতেও রিপিট করে, এখন সে কিন্তু ওখানে কন্টাসা হয়ে গেছে। এখন
হি ইজ লুকিং ফর চায়না টু হ্যাভ গুড রিলেশনশিপ। সেদিকে আমেরিকাকে যেটা চাচ্ছিল, আমেরিকা ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, হি নোজ অ্যাকচুয়ালি দ্য ব্রেইন অফ মোদি। সো এখন সে এমন ভাবে ধরছে যে চোখ করার মতো অবস্থা ইন্ডিয়ার। সো ইন্ডিয়ার এই বার্গেনিং পাওয়ার যেহেতু নাই, সুতরাং ইন্ডিয়ার উপর 50%, চায়না Okay. কিন্তু 50% দেবে না। চায়না কিন্তু 50% দিলে আবার সমস্যা আমেরিকায় উত্তর আছে। আমেরিকার নট দ্য স্ট্রেট পার্টনার চায়না। আমেরিকাতে তো আপনার যদি ইয়ে করেন, চায়নাও কিন্তু বসে থাকবে না, চায়নাও ইম্পোজ করবে। আমরা এখানে যারা আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু ইনফ্লেশন কেউ কিন্তু আপনার এই শক ক্যাপচার করতে পারবো না, Right, জিনিসপত্র right. দাম একটু বেড়ে যাবে। সুতরাং এটাই বলছি যে বার্গেনিং পাওয়ার চায়নার যে কাছে ইন্ডিয়ার নাই। সেটা ইন্ডিয়ার নেই, সেটা বাংলাদেশের নেই। এই কারণে হয়তো অনেক কিছুকে মেনে নিতে হয়। আমি একটু শেখাল মামুন আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে ভারত নিঃসন্দেহে অর্থনৈতিক পরাশক্তি। এখনকার উঠতি অর্থনীতিতে বলা হচ্ছে ভারত সামনের দিনে আরো এগিয়ে যাবে এবং ভারতের কোনো বিকল্প নেই রাশিয়া থেকে তেল কেনার। ভারতের কোনো বিকল্প নেই, রাশিয়া থেকে তারা রুপিতে তেল কিনতে পারে, অর্থাৎ তাদেরকে সেটি ডলার কিংবা অন্য কোনো মুদ্রায় কনভার্ট করতে হয় না, সেই সুযোগও রাশিয়া দিয়েছে। এখন আমরা শুনতে পাচ্ছি 31শে আগস্ট সাংহাই একটি অর্গানাইজেশন, সেখানে তারা ভারত যাবে, এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন এবং সংগঠনটির নাম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। অর্থাৎ চীনে ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন। সম্পর্ক দুই দেশের মধ্যে যে সাধারণত যেটি হয়, এই ধরনের সফর হলেই কিন্তু দুই দেশের শীর্ষ নেতারা এক ধরনের বৈঠক করেন এবং সেখানে এখন তো কমন শত্রু যদি হয়ে যায় আমেরিকা, তাহলে কোনো কি সম্ভাবনা আছে কিংবা আশঙ্কা আছে ভারত চীন একদিকে চলে যাচ্ছে, রাশিয়া তো সাথে আছেই আমেরিকার বিপক্ষে, এবং এই যে 50% দেওয়া হলো এটির পেছনে কেউ কেউ বলছেন মোদি মাস্ক তাদের একটি ইকুয়েশন, তাদের একটি সম্পর্কের রসন অনেকে টানছেন। আপনার কাছে একটু শুনতে চাই। Well, initially your explanation is quite right, but I dispute that. যদিও তারা মোদি চায়না সাংহাই প্যাক্টের জন্য যাচ্ছে, it does not mean that Shanghai or China and India has a huge trade deal. They have very limited trade deal. The most business India does with the European countries, Russia, and North America, United States. So এখানে North America is a huge market for India. এটা কিন্তু চায়নাতে নেই. So this equation doesn't make a sense to me. So they need America. যদিও আমেরিকার থেকে তারা আর্মস কিনতেছে না, কিন্তু আমেরিকার সঙ্গে তার কিন্তু অনেক, আমরা জানি আপেল থেকে শুরু করে অনেক ইন্ডাস্ট্রির সঙ্গে তার রিলেশনশিপ বিল্ড হয়েছে, তারা এক্সপোর্ট করতেছে। এবং ইয়েস, আমেরিকা ইজ দ্য হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি, ভেরি ইফেক্টিভ পপুলেশন, তারা অনেক। এবং ইন দ্য ফিউচারে আই নো দ্যাট আপনারা জানেন হয়তো যে Indian population is crossing the China, এবং India GDP is increasing, but it's not going to go close to China very soon. China level $40 trillion. China, India in the 2.52 but $3 trillion by next fiscal year. So it's still way behind compared to the China and other developed countries. So India ke এই সামনের দিকে যেতে হলে আপনি যেটা বলতেছেন, হিউজ জনসংখ্যার ম্যান পাওয়ার আছে এবং তাদের ইকোনমিকে সামনের দিকে নিতে গেলে অবশ্যই তারা আমেরিকার সঙ্গে বিজনেস করতে হবে, এবং আমেরিকার যে মার্কেটটা তাদেরকে দিছে অবশ্যই এটাকে আমেরিকার সঙ্গে কমপ্লাই করতে হবে, আমেরিকার সঙ্গে কাজ করতে হবে। এবং আমেরিকা খুব হিসাবপত্র করে কিন্তু তাকে ইন্ডিয়াকে প্রেশার দিচ্ছে যে ইউ স্টপ বাইং দ্য ওয়েল অর উই ক্যান ইম্পোজ দ্য tariff, high tariff. So indirectly Russia is going to come to the table and negotiate. So আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ ইন্ডিয়া চায়নাতে গেলে they're going to have a pact, and no, this pact is not going to work because America is very superior in terms of business and finance and trade beside the arm. আমরা দেখছি যে লাস্টে যখন ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হলো, যে ইন্ডিয়া হ্যাড ডিফেন্স সাপোর্ট ফ্রম ফ্রান্স এবং রাশিয়া, কিন্তু স্টিল ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু উইন করতে পারেনি। উই স দে লস্ট লট অফ দেয়ার Air Force jet, the fighter jet. So strategically, I don't see any kind of pact between the China and India. They are enemy for a long time. They have a disputed border in the Himalayan area, into the eastern part of the area, in Kashmir area. So they should sit down to negotiate and settle the border first before they come up with any kind of agreement for the future. কিন্তু আপনার কাছে কি এটা খুব সহজ সমীকরণ মনে হচ্ছে?
ট্রাম্পের শাসন যে ভারতের উপরে খেপা, এটি তো অনেকটা শুরু থেকে বোঝা যাচ্ছিল। যখনই ভারত পাকিস্তান যুদ্ধ থামলো, ট্রাম্পের শাসন দাবি করেছিল যে আমরা টেলিফোন করেছি, আমাদের টেলিফোনে যুদ্ধ থেমেছে। ভারত থেকে বলা হলো যে না, আমরা তো কারো টেলিফোনে থামাইনি। বলা হলো যে প্রেসিডেন্ট ফোন করেছেন, কিন্তু ভারত বলছে না, মার্কো রুবিও ফোন করেনি। জয়শঙ্কর অস্বীকার করছেন, বলছেন না, তাদের কারোর সাথে কথা হয়নি। অর্থাৎ এইসব বিষয় নিয়ে তা ভারতের সাথে এক ধরনের এমনিতেই দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। এবং আপনার নিশ্চয় মনে থাকার কথা, নরেন্দ্র মোদী যখন গত ডেমোক্রেট আমলে এসেছিলেন সবশেষ ট্রাম্পের সঙ্গে, ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিলেন না, এটি জনসভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর, কিন্তু ডেমোক্রেটদের চাপে হোক, নানা কারণ হোক, মোদী সেটি করেননি। সে মুহূর্তে ট্রাম্পের দরকার ছিল একটা বড় রাষ্ট্রের প্রধানের কাছ থেকে এক ধরনের স্বীকৃতি কিংবা সমর্থন। নরেন্দ্র মোদী সেটি দেননি। ট্রাম্প তো সেইগুলো ভুলে যাওয়ার কথা নয়। Even though Trump, personally attacked or take advantage, আমরা জানি যে ব্রাজিলের ক্ষেত্রে ব্রাজিলের এক্স প্রেসিডেন্টের পরে সে সুপ্রিম কোর্টের জন্য কথা বলছে বা ফোন করছে, ট্রাই টু এমবার্গো সার্টেন ব্রাজিলিয়ান সুপ্রিম কোর্ট। তো এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি কোনো প্রকার ইন্টারফেয়ার করেনি, কিন্তু ট্রাম্প ডিড মেক এ ফোন কল, এন্ড বিকজ অফ দ্যাট ইন্ডিয়া এবং পাকিস্তানের পিস ডিলটা হয়েছে, দে স্টপ ফাইটিং উইথ ইচ আদার, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো জয়শঙ্কর যেটা বলছে, টু সেন্ড হিজ পার্সোনাল ডোমেস্টিক পলিটিক্যাল, যেটা সেই কারণে হয়তো সেই কথাগুলো বলছে বা অস্বীকার করছে, কিন্তু আলটিমেটলি ট্রাম্প মেক দ্য ফোন কল এবং ট্রাম্প ইজ রাইট। তো আপনি যতটাই বলেন না কেন যে হ্যাঁ ট্রাম্প এবং মোদির সম্পর্ক খারাপ হচ্ছে, বাট personal relationship could go a little bit down, but in India এবং আমেরিকার সঙ্গে যে business relationship is really bigger than any personal relationship. So Trump, Modi যদি feel করে যে they need to move forward this Indian economy and Indian people, so definitely they need to consider America. There is no other best friend right now beside India. তার কারণ যদিও সে cheap দামে oil কিনতেছে, হয়তো $10 per barrel সেভ করতেছে for 2 million barrels per day, but India has a huge benefit, huge business with the United States. So এটা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না। That if India doesn't have the business, then ইন্ডিয়ার কারখানা রান করার জন্য ওয়েলের দরকার হবে না। ওকে, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, এই ট্যারিফ যুদ্ধের বাইরে আমরা ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা ইন্ডিয়ার বলতে পারি যে ইন্টারনেট সেন্সরশিপ নিয়েও এক ধরনের যুদ্ধ দেখছি। এটিও কি এই সম্পর্কে বাড়তি কোনো রসদ যোগাচ্ছে কিংবা আগুন যোগাচ্ছে? এখন ইন্ডিয়া, আমি যেটা বললাম যে এটা হয়েছে, এটা একটা লার্জেস্ট ডেমোক্রেসি। ইন্ডিয়ার ডাইভার্সিটি, প্লুরালিজম, রিলিজিয়াস টলারেন্স, এটা কিন্তু ওয়ার্ল্ড একটা এক্সাম্পল ছিল। এবং ইন্ডিয়া অলওয়েজ মেইনটেইন ডেমোক্রেসি, বাট দ্য প্রবলেম ইজ দিস উইথ দিস পারসন, দ্য কারেন্ট, the key thing is that it's not between the people, leadership, the way so you make the relationship, bilateral relationship, sustainable or multilateral, if you really make connection between the people, among the people, that is the good way to make sustainability. এবং এইটা যেটা করছে না বর্তমানে যে লিডারশিপ নরেন্দ্র মোদী, আপনি দেখুন যে নরেন্দ্র মোদী যে কাজটা করছেন দেশের ভিতরে, এখন ইদানিং আপনি হয়তো যদি ওয়াচ করেন ইন্ডিয়ার ভিতরে যা হচ্ছে আর কি, people with good conscience, I would say majority people now standing up against actually this হিন্দুত্ববাদ, এবং মুসলমান এবং হিন্দু এই দুইটা গ্রুপের মধ্যে আইডেন্টিফাই করে তাদেরকে দেখছেন ইন্ডিয়ান হিসাবে। অথচ আপনি দেখুন বিভিন্ন ক্ষেত্রে মুসলমানরা কিন্তু ইলাস্ট্রেরিয়াস কিন্তু আপনার যে হিস্ট্রি মেক করছে ইন্ডিয়ার জন্য, সো প্যাট্রিয়টিক আর কি। তো এই দিক দিয়ে কিন্তু সে কোণঠাসা হয়ে গেছে। এদিকে নেইবারিং কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক, আমেরিকার সাথে যে রিলেশনশিপটা আসলে সেটা চাইনার সাথে তার নাই। ইন্ডিয়ার সাথে রিলেশন ট্রেড বলেন, কমার্স বলেন, ওই লেভেলে কিছুই নাই তার সাথে। এখন সে যেটা করছে যে আপনার সাংহাই যেটা যাচ্ছে আপনার কনফারেন্সে, সেটা হিসেবে the participation, কিন্তু সে দেখাতে চাচ্ছে we are going to actually start our bilateral relationship between the two countries. Yes, আসলে বর্ডার একটা বিরাট ব্যাপার তাদের, maybe they will start with that, এবং আমি চাই they should actually go for good relationship. কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে এই সারা ওয়ার্ল্ড এসে যে তার যে ফিলসফি যেটা, এবং ইন্ডিয়াকে বলছে যে it should be a state for all the Hindu people, এটা কিন্তু পরম্পরায় কিন্তু তাকে কিন্তু সবসময় কিন্তু ব্যাকওয়ার্ডে নিয়ে যাচ্ছে, and that is the main actually the thing. তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেন্সরশিপ যেটা আপনি বলছেন আর কি, it is against actually, he would like to control it, he would like to control his media, he would like to control his technology. So Elon Musk is a threat to him. So
স্বাভাবিকভাবেই কিন্তু সে এখন সেন্সরশিপের জন্য এটা করছে। তো আমার মনে হয় দিস অল কন্ট্রিবিউটস, দেখো ইলন মাস্ক ইজ অ্যান আমেরিকান, ইজ কন্ট্রিবিউট ইন দ্য গ্রেটার পিকচার। এবং আমরা জানি ইলন মাস্ক ইজ ভেরি মাচ associated and related with so much connected with President Trump. So জি, ছিলেন বলা যেতে পারে, আবার এখনো আছে হয়তো, আমরা ঠিক জানি না ভিতরে কি হচ্ছে। শেখাল মামুন, আপনার কাছে একটু দেশের একেবারে অভ্যন্তরীণ রাজনীতিতে ফিরতে চাই। টেক্সাসে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জিটি হচ্ছে, সব ডেমোক্রেট আইন প্রণেতারা পালিয়ে গেলেন, বিমানে উঠে অন্য স্টেটে চলে গেলেন, ইলিয়ন্সে চলে গেলেন, নিউ ইয়র্কে চলে আসলেন, অনেক কিছু। সেই জায়গায় আমরা নাটকীয়তা শেষ হচ্ছে না, আমরা দেখছি যে ইলিয়ন্সে যে হোটেলে ডেমোক্রেট আইন প্রণেতারা আছেন সেখানে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। এফবিআই কথা বলছেন, টেক্সাসের গভর্নর বলছেন যে এফবিআই তাদেরকে খুঁজে বের করছে। আবার অন্যদিকে তারা প্রায় $400,000 তাদের জরিমানা হতে পারে, তারা যেহেতু অনুপস্থিত আছেন। অনেক কিছু, অনেক কিছু, এগুলো শেষ কোথায় হবে? কিংবা তারা যদি পালিয়ে থাকেন, তারা যদি নাই ফিরেন, কি হবে? তাদেরকে তো গ্রেপ্তারি পরোয়ানা আছে, ধরে ধরে এনে কোরাম পূর্ণ করে তারপর কি পুনর্নির্ধারণ হবে? They did not commit any crime for the federal level to arrest them. So তারা যদি আউট অফ দ্য স্টেট থাকে, তখন তাদেরকে আমার টেক্সাসের গভর্নর তার কোনো রাইট নেই টু অ্যারেস্ট। সে কোর্টে গেছে যদিও, কিন্তু কোর্ট থেকে সে প্রুভ করতে পারে না যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যারেস্টিং দেম। সে যদি সাবপয়েন্ট পেতে তখন হয়তো সে ফেডারেল গভর্নমেন্টের এফবিআই এজেন্টদেরকে দিত, তখন দেখবা I don't see anything. So only thing the Democratic Party 50+ member, assembly member, senator যারা বাইরে আছেন, বিকজ তারা কোরাম যাতে ফিল আপ না হয়। কোরামটা ফিল আপ যদি না হয়, তখন যেখানে আমরা জানি যে টেক্সাসের মেজরিটি হচ্ছে রিপাবলিকান, সেখানে তারা তাদের যে মেইন জেরিম্যান্ডারিং হচ্ছিল যে তারা 5টা সিট এমন ভাবে ডিভাইড করবে, তারা যে তার 5টা কর্পোরেশনাল সিট পাবে, এটা কিন্তু আনকনস্টিটিউশন। এবং সেটা যাতে না হয়, সেটাই তাদের মেইন অবজেক্টিভ। সো সেখানে ইটস গোনা বি টাইম পাসিং, ম্যাটার অফ টাইম। সো এটা যদি সেই টাইমটা পার হয়ে যায়, তখন দে উইল গো ব্যাক এবং they cannot do anything. So আমরা জানি যে এই ব্যাপারে কিন্তু আমরা নিউ ইয়র্কেও এবং ক্যালিফোর্নিয়াতে একটা প্রিভিয়াসলি করার চেষ্টা করা হয়েছিল, এবং 2022-2024 এবং নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে ক্যান্সেল করে দিয়েছিল। কিন্তু টেক্সাস কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই। তো টেক্সাস দের ইজ হাই পসিবিলিটি যে জেরিম্যান্ডারিং ওটা হতে পারে, এবং সেখানে ডেমোক্র্যাটরা তার 5টা সিট লুজ করা হবে। আমরা জানি এই মুহূর্তে কংগ্রেসে মার্জিন ইজ সো লো, মাত্র 1-2 কোনো সময় ভেরি লো। সো এখানে 5টা সিট পাওয়া মানে ট্রাম্পের জন্য বা রিপাবলিকান পার্টির জন্য হিউজ ব্যাপার। সো এটার থেকে অবশ্যই এটা রাইট থিং না। আমরা জানি সিভিল রাইটস অ্যাক্টের মাধ্যমে সার্টেন পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন হ্যাজ রাইট টু রিপ্রেজেন্ট দেয়ার পার্সন, কংগ্রেস পার্সন। সো এখানে কিন্তু সেটা হবে না আর কি, যদি ওইভাবে ডিভাইড করা হয়, তখন মাইনরিটিরা তাদের রিপ্রেজেন্টেশন কমে যাবে। জি, আমি প্রফেসর ডক্টর গোলাম মাদবর আপনার কাছে যেটি জানতে চাই, ডেমোক্রেটরা তাদের নেতা খুঁজে পাচ্ছে না। মধ্যবর্তী নির্বাচনে দলকে এগিয়ে নেওয়ার মতো নেতা এখন পর্যন্ত নেই। চাক শুমারকে নিয়ে দলের ভিতরেই নানা অসন্তোষ আছে। হাকিম জেফরিজ এতটা যোগ্য বলে মনে হচ্ছে না। কিন্তু আমরা জানি রিপাবলিকান পুরো পার্টি চলছে এখন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায়, নেতৃত্বে। তিনি যা নির্দেশ দিচ্ছেন সেই হিসেবে চলছে। সেইখানে রিপাবলিকানদের সামনে অর্থাৎ 2028 নির্বাচনে নেতা কে হতে পারেন? ট্রাম্পের যেহেতু সুযোগ নেই তৃতীয়বার নির্বাচন করার, তিনি বলছেন, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, রিপাবলিকানদের লিডার বলছেন জেডি ভ্যান্স হতে পারে তার পরবর্তী উত্তরসূরি। সেক্ষেত্রে জেডি ভ্যান্স তিনি কতটা আসলে হতে পারবেন? হ্যাঁ, দেখুন, আসলে তার আগে আমি বলি যে জেরিম্যান্ডারিং যেটা রিস্ট্রিক্টিং, যেটা শেখাল মামুন বন্দ্যোপাধ্যায় টেক্সাসে, এটা কিন্তু অনেকদিন যাবত, এটা কিন্তু রিপাবলিকান পার্টি কিন্তু অনেকদিন যাবত কিন্তু এই টেকটিকটা কিন্তু ইউজ করে আসছে, এবং এটা দিস ইজ দ্য ওয়ে টু আপনার গো ফর মোর সিটস। তারা জানে যে এই মাইনরিটি যদি থাকে তাহলে ওই সিটে তারা কোন সময় উইন করবে না। সো দ্যাট বিন ডুইং ইট টেকস এ লং টাইম এন্ড দিস ইজ নাথিং নিউ এন্ড দে উইল ডু ইট, এটা আমরা জানতাম। আচ্ছা, লিডারশিপের ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছি, ওই চাক শুমারের মতো লিডার দিয়ে কোনো কিছু হবে না। ডেমোক্রেটিক পার্টি being a Democrat is a total failure. He is not going to galvanize the party, and he could not do it. He never stood for any good reason. Always just কিছু মানে রেগুলার একটা মেইনটেনেন্স করে যাচ্ছে। হাকিম জেফরিস আমি দেখি না ওই ধরনের একটু ক্যারিসম্যাটিক লিডারশিপ, তখন আমরা আশা করছিলাম তার কাছ থেকে অনেক কিছু আসবে। এখন আপনি যে প্রশ্ন করছেন যে রিপাবলিকান পার্টির ক্ষেত্রে, ইয়েস,
J.D. Vance is their natural choice because of Vice President, because of his similar kind of philosophy, similar kind of ideology like President Trump. এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু এটা একটা আমরা জানি যে একটা টেকনিক, সে কিন্তু আগের থেকেই বলে যে মানুষ নিয়ে কিন্তু এইভাবে কথা বলে, লুক এট হার ফেস। Caroline Florina, someone who was one of the contender with him during the election, first election, এবং সে মানুষকে মিমিক করে। এবং দেখুন কয়েকদিন আগে কিন্তু যে ক্যারোলিন লিভিটকে বললো লুক এট হার লিপস, লুক এট হার ফেস। সো দিস ইজ, এবং একইভাবে কিন্তু সে এখন বলছে he is the natural fit, he has the right, like human, he has the right qualities and all those things. So আমি জানি না, ভাইস প্রেসিডেন্ট তো ন্যাচারালি ইউজুয়ালি আমরা জানি আর কি, এগুলো হচ্ছে সে বুস্ট আপ করে পপুলিস্ট লিডারদের, কিন্তু এগুলো হচ্ছে টেকনিক। এবং সে বলছে আরো মার্কো রুবিওর কথা বলছে। তো এই মুহূর্তে আসলে 2026 কিন্তু there is good potential to turn around, particularly the House, Senate আমি জানি না কতটুকু করতে পারবে, যে ডেমোক্রেটিক পার্টি কিন্তু একটা বিরাট একটা আশা আছে, বাট আই ডো নট সি দ্য লিডারশিপ, ওখানেই হচ্ছে সমস্যা। তো এই আগের থেকে কিন্তু অ্যানাউন্স করছে, এবং এইটাই কিন্তু যেটা তো আসলে ফর্মার প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্রেটিক পার্টির যে বার্তা বাজিয়ে দিয়েছেন, লাস্ট মুহূর্তে এসে বললো কমলা হ্যারিসকে। কিন্তু আমরা জানি সে অনেকটা কিন্তু অথর্বই ছিল কিন্তু 6 মাস আগের থেকে তার, কিন্তু সে কিন্তু তার ক্ষমতা ছাড়েন নাই, যার ফলে বড়াডুবি হয়েছে। এবং দেখেন এই টেকনিকটা, এটা বেনিফিশিয়ালি কিন্তু এরা বলছে নো, লেটস ডু ইট ফ্রম নাও। এবং তারা দেখেন এখন থেকে কিন্তু সে এন্ডোর্স করছে যে হি ইজ দ্য ন্যাচারাল চয়েস। এবং আসলে আমি দেখছি অন্য যে লিডারশিপ যারা আছে তার মধ্যে বোধহয় হি ইজ দেয়ার বেস্ট চয়েস। মার্কো রুবিওর কথা অনেকে বলে, আমার কাছে মনে হয় জেডি ভ্যান্স ইজ অ্যাহেড অফ রুবিও। শেখ আল মাহমুদ, অনেক লম্বা সময় তো বাকি আছে, একেবারেই আমরা ডেমোক্রেটদের মতো হয়তো এত তড়িঘড়ি করে নয়, ডেমোক্রেটরা একেবারে কোনো প্রাইমারি ছাড়াই কামালা হ্যারিসকে সব দেশের জনগণকে খাওয়ানোর চেষ্টা করেছিল, এবং তারা যে চরমভাবে ব্যর্থ হয়েছে সেটিও অন্যতম কারণ হলো কামালা হ্যারিসকে প্রস্তুত করে তোলা হয়নি। তার আগেই জনগণের সামনে ছুড়ে দেওয়া হলো যে শি ইজ ইউর প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পের এই জায়গাটা তো অন্তত প্রশংসা করার মতো মনে হয় যে তিনি প্রায় 3.5 বছর আগে থেকেই নেতার কথা বলছেন, 3.5 বছর আগে থেকে একজনকে পিছন থেকে পুশ করছেন, ঠেলছেন, প্রেরণা দিচ্ছেন। এটি তো কিছুটা হলেও রিপাবলিকানদের এগিয়ে রাখবে, কারণ রাজনীতির মাঠে আপনি কত সময় দিলেন, কত এজেন্ডা সেট করলেন, কত এজেন্ডা ফিল আপ করলেন, সেগুলো তো নিঃসন্দেহে অনেক উপকারী। এবং সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট, সেক্ষেত্রে তিনি কি, অর্থাৎ রিপাবলিকানরা কি এগিয়ে যাচ্ছেন? Well, এখানে রিপাবলিকান এগিয়ে যাচ্ছেন কিনা is very doubtful, because we know that the way the country is going is not going really good direction. So we don't know if it's not even 2 years. So let's see, wait and see. But in terms of the lineup of the Republican Party's leadership, yes, J.D. Vance, he's very young, the youngest vice president in this history. এবং ট্রাম্প সে কারণে হয়তো তাকে পছন্দ করছে, এটা আমরা ইলেকশনের আগেই জানি যে হি ইজ দ্য নেক্সট সাকসেসর অফ ট্রাম্প, সেটা নাথিং নিউ। অ্যান্ড এট দ্য সেম টাইম Rubio is not that charismatic, but he was a senator. He's very J.D. Vance was a senator, but he was not as experienced as Rubio. So J.D. Vance is a qualified guy, very young and very right-wing person. Both the Republican Party সাথে তার 90% alignment আছে, unlike Rubio. এবং ট্রাম্প হয়তো ভাবছে যে even though he cannot run for the 3rd time, but if J.D. Vance became president, behind the scene he could really govern the country. So that's the whole thing. When he said, I'm right good at this, you know what, I'm not sure, is there any possibility I'm going to run or not, but আমরা জানি যে রাশিয়ার যে ডিক্টেটরশিপের কথা আমরা যদি কম্পেয়ার করি, আমরা জানি যে পুতিন কুড বি কন্টিনিউয়াসলি প্রেসিডেন্ট ফর সাম টাইম, তখন তাদের মেদভেদেবের কথা মনে আসছে, সেই এখন ডিফেন্সের স্পেশাল। So Medvedev কিন্তু কিছুদিন প্রেসিডেন্ট ছিল, দেন Medvedev moved out and Putin became president again এবং running the show for the since 91 or so. So ট্রাম্প মনে করছে যে what, যদি আমার ফ্যামিলি মেম্বার কাউকে না আনতে পারি, অ্যাটলিস্ট জেডি ভ্যান্স যদি হয়, এবং তখন তো বিহাইন্ড দ্য সিন আমি যদি জেডি ভ্যান্সকে যেটা বলি সেটাই শুনবে, সো অ্যাটলিস্ট I'll have a huge influence and I could do more business. খুবই চমৎকার কৌশল হতে পারে এটি, কারণ যদি আপনি যে পয়েন্টে বলছিলেন যে এমন একজনকে রিপাবলিকানদের নেতা করা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ক্ষমতায় থাকবেন না, কিন্তু রশি নাটাই তার হাতেই থাকবে, এবং
তার নিয়ন্ত্রণটা থাকবে। নিঃসন্দেহে এটা ভালো একটি বিষয়, তবে লম্বা সময় 3.5 বছর অনেক কিছু ঘটতে পারে, তাদের অনেক উত্থান পতন হতে পারে। শেষ পর্যন্ত কে টিকে এটি তো আসলে 2028-এর আগেই বলা যাবে। আমরা আজকের মতো আলোচনা শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গিয়েছে বলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আবারও আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।